শিক্ষা সহজের এর আগের কতগুলি পর্বে সিবিএসসির 10th ক্লাসের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি পাঠ্য হিসেবে রয়েছে বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আলোবাবু গদ্যের ওপর থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম। আজকে দেখো সেই ধারাবাহিক টেক্সট পোর্শন ধরেই যে বাকি অংশটি রয়েছে তার ওপর থেকে অনেকগুলি প্রশ্নের উত্তর আলোচনা করব। আজকেও তোমরা দেখতে পাবে যে বেশ কতগুলি প্রশ্নের উত্তর কিন্তু ঠিক একটি স্থানে সীমাবদ্ধ রয়েছে, শুধু প্রশ্ন অনুযায়ী উত্তরের উপস্থাপনা এবং পরিসমাপ্তি ঘটাতে হবে। উত্তরের জায়গাটা কিন্তু একই। আজকে তোমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে, মূলত এর আগে তোমাদের কাছে 7টি প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছিল। আজকের 8 নম্বর প্রশ্নটি দেখো কোন লাইন ধরে রয়েছে। বলা হচ্ছে আলোবাবুর আরও পরিচয় পেলাম দিন কয়েক পর। এখানে তাহলে আলোবাবুর পরিচয় কে পেলেন, মোটামুটি যা প্রশ্ন আছে আলোবাবুর পরিচয় কে পেয়েছিলেন এবং পরিচয় কি জানতে পেরেছিলেন। তাহলে আলোবাবু এই গদ্যের লেখক বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায় আলোবাবুর এক পরিচয় লাভ করেছিলেন। এটা গেল প্রথম অংশের উত্তর। এবার দ্বিতীয় অংশের উত্তরটা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবে, কেননা এর পরের আরও অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু এই দ্বিতীয় অংশের উত্তরের ওপরেই নির্ভরশীল। তা আমরা কাহিনীতে দেখি যে লেখক বনফুলের বৈঠকখানায় এক সকালে আলোবাবুর একটি পাখি পেশেন্ট নিয়ে উপনীত হওয়া এবং অবিনাশবাবুর বাড়ির আশ্রয় হারিয়ে লেখকের বাড়িতে আশ্রয় লাভ করার ঘটনার পর্ব। যখন লেখকের বাড়িতে আলোবাবু আশ্রিত, ঠিক সে সময় একদিন লেখক দেখলেন যে আলোবাবু ছুটে ছুটে আসছেন। জানা যায় যে তার ঘড়িতে দম দেওয়ার সময় হয়েছে। রামবাবুর গায়ের বাচ্চা হয়েছে শুনে তিনি দেখতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সেখানে রামবাবুর বাড়ির বৈঠকখানায় ঘড়িতে 10টা বাজার যে আওয়াজ শুনেই তিনি বা তার স্মরণে জাগে যে তার ঘড়িতে দম দেওয়ার সময় অতিক্রান্ত হচ্ছে। মানুষের খাওয়া যেমন ঘড়িতে দম দেওয়াও ব্যাপারটিকে আলোবাবু সেরকমই মনে করেন। তাই তিনি ছুটে ছুটে নিজের ঘরে প্রবেশ করলেন এবং লেখকও এই ঘটনাটা খুব আশ্চর্য হয়েই লক্ষ্য করলেন যে আলোবাবু খুব দ্রুততার সঙ্গেই তার ঘরের মধ্যে প্রবেশ করে যে ছোট তোরঙ্গ ছিল, যে ভাঙা যে তোরঙ্গটা ছিল সেটি বের করে সেটির থেকে একটি ছোট টিনের বাক্স বের করলেন। এই ছোট টিনের বাক্স থেকে বেরোলো একটি ন্যাকড়ার ছোট পুঁটলি, যার মধ্যে ছিল শালুর কাপড়ে মোড়া একটি পুঁটলি। আর এই শালুর কাপড় খুলতেই বেরোলো একটি রেশমি কাপড়ের পুঁটলি, যার মধ্যে বেশ কিছুটা তুলো, আর তাতেই যত্ন করে রাখা ছিল ঘড়িটি। আলোবাবু এরপর সেই ঘড়িটি যত্ন সহকারে নেন এবং চাপটালি খেয়ে বসে চোখ বন্ধ করে ধীরে ধীরে দম দিতে থাকেন। এখানে আলোবাবুর এই ঘড়িটির প্রতি যে তার মমত্ববোধ, তার স্নেহের প্রদর্শন, এই ঘটনায় কিন্তু লেখক জানতে পারলেন আলোবাবুর প্রসঙ্গে। তাহলে আমরা আমাদের যে প্রশ্নটা ছিল লাইনটি ধরে দেখো যে আলোবাবুর আরও পরিচয় পেলেন দিন কয়েক পর। তাহলে আলোবাবুর একটি জ্বরের প্রতিও, অর্থাৎ তার যত্নে রাখা ঘড়িটির প্রতিও যে তার যে মমত্ববোধ, তার যে স্নেহ উজাড় করে দেওয়ার প্রবণতা, এই পরিচয় কিন্তু এখানে লেখক লাভ করলেন। তাহলে প্রশ্ন দিয়েই উত্তর শুরু এবং প্রশ্ন দিয়েই কিন্তু উত্তরটা তোমাদের ঠিকঠাকভাবে পরিসমাপ্তি ঘটাতে হবে। এরপর দেখো আজকে 9 নম্বর প্রশ্নটি কি রয়েছে। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। তাহলে কে ছুটতে ছুটতে আসছেন, তার ছুটে আসার কারণই বা কি? উত্তর প্রথম প্রশ্নে তোমাদের জানা। তাহলে ছুটে আসার কারণ কি না, আমরা ঠিক এর আগের প্রশ্নের যে উত্তরটি আলোচনা করলাম পুরোটা কিন্তু আসবে না। এখানে শুধুমাত্র ছুটে আসার কারণ কি না, ওই ঘড়িটির প্রতি, ঘড়িতে দম দেওয়ার তার সময় অতিক্রান্ত হচ্ছে, রামবাবুর গায়ের বাচ্চা হয়েছে তিনি তাই দেখতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাদের বৈঠকখানায় ঢং ঢং করে যখন 10টা বাজছিল তখনই ঘড়িতে দম দেওয়ার কথা
আলোবাবুর স্মরণে আসে আর তিনি ছুটতে ছুটতে আসেন। কেননা তিনি মনে করেন যে মানুষের খাওয়াও যেমন ঘড়িতে দম দেওয়ার কাজটিও যেন সেই রকম, এবং তিনি ঘড়িটির প্রতি বেচারা ভাবনা নিয়ে, ঘড়িটিকে বেচারা ভেবে তার প্রতি মমত্ববোধও প্রদর্শন করেন। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে সেই জড় বস্তুটির প্রতিও তার যে স্নেহপূর্ণ একটা মন ছিল, যেটা সবসময়ের জন্য যেন তাকে আকর্ষণ করত, সে কারণেই কিন্তু তিনি ছুটতে ছুটতে এসেছিলেন। এরপরে যে তিনি কিভাবে ঘড়িতে দম দিচ্ছিলেন বা কোথা থেকে ঘড়ি বের করেছিলেন, এখানে কিন্তু সেই প্রসঙ্গটা আর উপস্থাপন করার প্রয়োজন নেই। এরপরে দেখা যাচ্ছে 10 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি ঢুকে পড়লেন নিজের ঘরে। তাহলে কে নিজের ঘরে তাড়াতাড়ি প্রবেশ করলেন এবং নিজের ঘরে তাড়াতাড়ি প্রবেশ করার কারণ বা কি? আলোবাবু তার তাড়াতাড়ি প্রবেশ করার কারণ কি না, এর আগে যেটা 8 নম্বর প্রশ্নের উত্তর ছিল, বা যেটা আমরা 9 নম্বর প্রশ্নের উত্তরও পেয়েছি, মূলত 9 নম্বরের প্রশ্নে যে উত্তরটা পেলাম, যে ঘড়িতে দম দেওয়ার বিষয়টিকে তিনি কিভাবে নেন, সে কারণেই কিন্তু তিনি তাড়াতাড়ি বাড়ির ভেতর প্রবেশ করেছিলেন। মানে পুরো এই 10 নম্বর প্রশ্নের উত্তরটা হবে 9 নম্বর প্রশ্নের এই উত্তরের মতো। এরপর দেখো আজকের 11 নম্বর প্রশ্ন, আমি একটু অবাক হয়ে গেলাম। তাহলে কে অবাক হলেন, তার অবাক হওয়ার কারণ কি? তাহলে এখানে লেখক বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় অবাক হয়েছিলেন আলোবাবুকে দেখে, তার একটি অন্য রূপ দেখে বা তার একটি অন্য রকমের পরিচয় লাভ করার ফলে। তাহলে কেন অবাক হলেন না, এখানে তোমাকে ঠিক 8 নম্বরে প্রশ্নের উত্তর যা বলেছ সেটি বলতে হবে। তাহলে অবাক, যে এখানে লেখক যে বলছেন যে তিনি অবাক হয়ে গিয়েছিলেন, তাহলে এই অবাক হওয়ার কারণটা আগেও যেমন আছে পরেও তেমন রয়েছে। তাহলে আগে কারণ কি না, যখন আলোবাবুর ঘড়িটির প্রতি যে মমত্ববোধ এটা জানতে পারলেন, তার যে একটি ঘড়ি রয়েছে এটাও জানা গেল, ইতিপূর্বে তিনি এটি জানতেন না, এবং ঘড়িটির প্রতি যে তার কতটা যত্ন সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে ওই তোমার টেক্সট পোর্শনে যেটা রয়েছে, ভাঙা তোরঙ্গটি থেকে একটি ছোট টিনের বাক্স বের করা, টিনের বাক্সের ভেতর থেকে একটি ন্যাকড়ার ছোট পুটলি, ছোট পুটলির ভিতরে তোমার শালুর কাপড়ের একটি পুটলি, আর শালুর কাপড়ের পুটলি খুলতেই পাওয়া গেল রেশমের কাপড়ের মোড়া, তুলোর মধ্যে অবস্থিত, বেশ কিছু খানিকটা তুলোর মধ্যে অবস্থিত ঘড়িটি। তাহলে এতটা যত্ন, এতটা নিরাপত্তা প্রদান করার চেষ্টা ঘড়িটিকে, কিন্তু যদিও আমরা বাস্তবে দেখেছি সেটা সফল হয়নি পরবর্তী পর্যায়ে, এটা এখানে প্রশ্নের উত্তরে বলার দরকার নেই। তা এতটা যত্নশীলতা নিয়ে তিনি ঘড়িটিকে, মানে ঘড়িটির প্রতি তার যে যত্নশীলতা, ঘড়িটির প্রতি তার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা উজাড় করে দেওয়ার একটা চিত্র এখানে ফুটে উঠেছে, যে চোখ বন্ধ করে তিনি দম দিচ্ছেন, যেন পুজো করতে বসেছেন। তা এভাবেই কিন্তু আমরা এখানে এই যে 11 নম্বর প্রশ্নের উত্তর সেটা উপস্থাপন করব। এরপর দেখো তোমাদের আজকে যেটা রয়েছে 12 নম্বর প্রশ্ন, মনে হলো যেন পুজো করছেন। তাহলে কাকে দেখে মনে হলো না, আলোবাবুকে দেখে, তার ঘড়িতে দম দেওয়ার যে পরিস্থিতিটা দেখে। এবারে তার কোন আচরণ না, যে ছুটে ছুটে এলেন, ঘড়িতে দম দেওয়ার বিষয়টিকে তিনি কিভাবে মনে করেন সেটাও লেখকের কাছে উপস্থাপন করলেন, এবং ঘড়িটিকে তিনি কোন যত্নে রেখেছেন বা কিভাবে বের করে কিভাবে ধরলেন, কিভাবে বসলেন, কিভাবে দম দিলেন, এই পুরো অংশটাই কিন্তু এখানে 12 নম্বর প্রশ্নের উত্তরে ব্যক্ত করতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 8, 9, 10, 11, 12 এই প্রশ্নগুলির উত্তর কিন্তু খুব কাছাকাছি রয়েছে। আমাদের বুঝে নিতে হবে প্রশ্ন অনুযায়ী আমরা কতটা পরিসরের উত্তর উপস্থাপন করব। এরপর দেখো 13 নম্বর প্রশ্নটি যেটি রয়েছে লাইন ধরে, অবিনাশবাবুর কথাটা মনে পড়ল। এখানে কার অবিনাশবাবুর কথা মনে পড়ল, কোন প্রসঙ্গে অবিনাশবাবুর কথা মনে পড়ল, এবং অবিনাশবাবুর কোন কথা মনে পড়ল? এখানে লেখক বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অবিনাশবাবুর কথা মনে পড়ল। কোন প্রসঙ্গে না, আলোবাবুর একটি ঘড়িকে দম দিচ্ছিলেন যে ভাবে, বা যে দম দেওয়ার মধ্য দিয়ে তার যে মানসিকতা বা যে চিন্তাভাবনা প্রকাশ পাচ্ছিল, সেটা দেখেই বা সেই প্রসঙ্গেই কিন্তু অবিনাশবাবুর কথা এখানে লেখকের মনে পড়েছে।
অবিনাশবাবুর কোন কথা? না, আলোবাবু হচ্ছেন স্নেহের কাঙাল। তিনি তার স্নেহ ভালোবাসার জায়গাটা যেন ঠিকঠাক পাচ্ছেন না, যেটা তার জীবনে ছিল খুবই প্রয়োজন। কাহিনীর নানান প্রেক্ষাপটেও কিন্তু আমরাও দেখেছি যে সেই পাত্রগুলো, তার সেই স্নেহ ভালোবাসা দেখানোর পাত্রগুলো থেকেও যেন আবার তিনি হারিয়ে ফেলছেন তার জীবনে। তা এখানে আলোবাবুর সেই স্নেহ ভালোবাসা পূর্ণ যে একটা মনোপ্রকৃতি, কিন্তু তার প্রকাশের জায়গা বা স্থান বা পাত্র না পাওয়ার যে বিষয়টি, এই অবিনাশবাবুর এই মন্তব্যটি কিন্তু লেখকের মনে জেগেছিল। এরপরে দেখো আজ পরের প্রশ্ন। এরপরে রয়েছে 14 নম্বর প্রশ্ন। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে। এবারে আমরা দেখব এই 14 নম্বর প্রশ্নটা কিন্তু একটু অন্য প্রসঙ্গে গেছে। তাহলে এখানে কে অবাক হয়ে দাঁড়িয়েছিলেন এবং তার অবাক হওয়ার কারণ কি? তাহলে লেখক বনফুল অবাক হয়ে দাঁড়িয়েছিলেন, তার অবাক হওয়ার কারণ কি? না, যখন আলোবাবু অবিনাশবাবুর বাড়ির আশ্রয় হারিয়ে লেখকের বাড়িতে আশ্রিত, সে সময় লেখক একদিন হঠাৎ লক্ষ্য করলেন যে আলোবাবু একটি সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছে। তা জানা যায় যে এক সময় তিনি ডুগি তবলা বাজাতেন, কিন্তু অভাবের তাড়নায় সেসবই তিনি বেঁচে ফেলেছেন। তিনি শুটও পরতেন, কিন্তু এখন শুধুমাত্র তার সম্বল বলতে রয়েছে এই সোলার হ্যাটটি। তা অবিনাশবাবু একদিন যখন লেখক বনফুল যখন তার ল্যাবরেটরি থেকে ফিরছিলেন, ফিরে দেখলেন আলোবাবু তারস্বরে সেই হ্যাট বাজিয়ে গান করছেন। শুধু তাই নয়, গানের দুটি লাইনই বারবার তিনি গেয়ে চলেছেন। যে মানুষটা গুনগুন করে গানের যেন আমেজ নিচ্ছিল, সেই মানুষটাকে এইভাবে গান করতে দেখেই কিন্তু লেখক অবাক হয়ে গিয়েছিলেন। ব্যাস, আর কিছু এখানে বলার দরকার নেই। এরপরে প্রশ্ন দেখো আজকে 15 নম্বর প্রশ্ন। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। তাহলে কার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল এবং জল গড়িয়ে পড়ার কারণ কি? এখানে আলোবাবুর কথা বলা হচ্ছে, কারণ কি? কাহিনীতে আমরা অবিনাশবাবুর মন্তব্য অনুসারেও যেমন দেখি, বা কাহিনীর মধ্যে আলোবাবুর যে দিকটি এখানে তুলে ধরা হয়েছে সেই অনুসারে লক্ষ্য করি আলোবাবু ছিলেন স্নেহের কাঙাল। একটি পাখি পেশেন্ট নিয়ে গিয়ে লেখকের কাছে পাখিটির চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করা, অবিনাশবাবুর বছর দশকের ছেলে বিনুর পালিত কুকুরটির প্রতি তার যে পরিচর্যাপূর্ণ মনোভাব বা আচরণ প্রকাশ পাওয়া আলোবাবুর, হাসপাতালে যখন তিনি কর্মরত তখন একটি রুগীর শুধুমাত্র কষ্টের উপশমের কথা চিন্তা করেই, না বিবেচনা করে, কার্বলিক অ্যাসিড না জেনেই সেই রুগীর কথাতেই কার্বলিক অ্যাসিড প্রয়োগ করতে দ্বিধাবোধ না করা, ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কাজটি তিনি করে ফেলেছিলেন শুধুমাত্র রুগীর প্রতি স্নেহপ্রবণ হয়ে। যে স্নেহের কাঙাল মানুষটি দেখা গেছে যে কোনো রকম বিবেচনা না করেই অবিনাশবাবুর শিশুপুত্রর মুখে একবার চুমু খাচ্ছেন আর একবার বিনুর পালিত কুকুর বাচ্চার মুখে, যেটা কিন্তু বাস্তবে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অবিনাশবাবুর বাড়ির আশ্রয় হারানো, কর্মক্ষেত্রে কর্ম হারানো, নিজের অবিবেচনাপূর্ণ কাজ করার জন্য বা অবিবেচকের মতো কাজ করার জন্য। এরপর দেখা যায় যে আলোবাবু লেখক বনফুলের বাড়িতে আশ্রয় পেলেও সেখানে তার একটি ছোট্ট ঘড়ির প্রতি যে মমত্ববোধ, সত্যি সেটা যেন একটা অন্যরকম চিত্র আমাদের কাছে তুলে ধরে, যে সেই ঘড়িটি যেন তার সমস্ত স্নেহ ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যাকে সকাল 10টায় দম দেওয়ার কথা তিনি কোনোভাবেই ভুলতে পারেন না, যাকে সকাল 10টার সময়ই দম দেওয়াটা তিনি তার খাদ্য গ্রহণের, ঘড়িটির খাদ্য গ্রহণের সময় বলেই মনে করেন। সেই ঘড়ির প্রতি মমত্ববোধ আমরা কাহিনীতে দেখে আমরাও যেমন আশ্চর্য হই, এখানে লেখকও কিন্তু অবাক হয়েছেন। ঘটনাক্রমে দেখা যায় সেই ঘড়িটি চুরি হয়ে যায়। সমস্ত কিছু হারিয়ে
যে মানুষটি জীবনে কোনো স্নেহ ভালোবাসা দেখানোর কোনো পাত্রই পাচ্ছিলেন না, একে একে যে ক্ষেত্রগুলি তিনি জীবনের মধ্যে পেয়েছিলেন সেগুলোও তিনি হারাচ্ছিলেন। শেষে একটি জড় বস্তু ঘড়িকে কেন্দ্র করে তার যে স্নেহ ঘনীভূত হয়েছিল সেটাও যখন তিনি হারিয়ে ফেললেন, সেই কষ্টেই কিন্তু তার চোখ দিয়ে টকটক করে জল পড়ছিল। এই গেল এই প্রশ্নের উত্তর। এরপর দেখো আজকে তোমাদের যে শেষ প্রশ্ন দেওয়া হয়েছে 16 নম্বর। সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছুতে। তাহলে কে খাপ খাওয়াতে পারলেন না? এখানে আলোবাবুর কথা বলা হচ্ছে। তার খাপ খাওয়াতে না পারার ফলে কি হলো না, ফলে আমরা দেখলাম কাহিনী প্রথমে থেকে যে ঘটনার ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা অনুসারে আমরা দেখি সমাজের যে বাস্তব বোধ যেটা আমাদের একান্তভাবে থাকা দরকার, না হলে আমরা সমাজে প্রতি মুহূর্তে চলার পথে বাধার সম্মুখীন হব বা সমাজ থেকে আমরা হয়তো বহির্ভূত হতে পারি, সেই বোধটা কিন্তু নিয়েই আমাদের চলতে হয়। কিন্তু কাহিনীর ধারাবাহিকতার মধ্যে আমরা লক্ষ্য করেছি এতটাই অবিবেচক, নিজের স্নেহ প্রদর্শন করতে গিয়ে এতটাই অন্ধ হয়ে পড়েছেন আলোবাবু যে বাস্তবে তাকে সমস্ত স্নেহের ক্ষেত্রগুলো, স্নেহের দেখানোর যে জায়গাগুলো তিনি পেয়েছেন সেগুলো তাকে হারাতে হয়েছে। প্রথমত আমরা দেখেছি হাসপাতালে চাকরিটি তিনি হারালেন। ডাক্তারবাবুর আদেশ না নিয়েই তিনি রুগীর কথায় ওষুধ প্রয়োগ করলেন, যেটা একটা বড় ক্ষতি। তারপরে যে কারণে তার চাকরিটি তিনি হারালেন। এরপর অবিনাশবাবুর শিশুপুত্রের মুখে, তিনুর মুখে চুমু খাওয়া, সেই সঙ্গে বিনুর পালিত কুকুর বাচ্চার মুখে চুমু খাওয়া, যেটা কিন্তু কোনোভাবেই বাস্তবে কাম্য নয়। সে কারণে অবিনাশবাবুর বাড়ির আশ্রয় হারালেন। শুধুমাত্র স্নেহপ্রবণ হলেই হবে না, বাস্তব বোধটাও রাখতে হবে, নিজের সম্পদ সম্পর্কে সচেতন হতে হবে। যে সচেতনতার অভাবে তিনি তার স্নেহ যে ঘড়িটিকে কেন্দ্র করে উজাড় করে দিয়েছিলেন সেই ঘড়িটিও তিনি হারিয়ে ফেললেন। দেখা গেছে কাহিনীতে একের পর এক নিজের বাস্তব বোধের অভাবে, উপস্থিত বুদ্ধির অভাবে, অবিবেচকের মতো কাজ করার জন্য নিজের জায়গাগুলি হারিয়ে ফেলেছেন। আর এইভাবেই বাস্তব বোধের সঙ্গে বা বাস্তব সমাজের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে আলোবাবুর কিন্তু শেষে ঠাঁই হয়েছিল পাগলা গারদে। কাহিনীতে কিন্তু আমরা এভাবেই আলোবাবু চরিত্রটুকি পেয়ে থাকি। তাহলে এই গেল মোটামুটি আলোবাবু গদ্যের ওপর থেকে বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো যদি ভালো করে মনোযোগ সহকারে শোনো বা অনুশীলন করো, দেখবে পুরো টেক্সট পোর্শন ধরেই কিন্তু উত্তরগুলো তোমাদের কাছে আলোচনা করা হচ্ছে। কোথাও কোনো একটা এক্সট্রা শব্দ বা বাক্য আমাদের ব্যবহার করতে হবে না। শুধুমাত্র টেক্সটের যে অংশগুলোতে কিছু প্রশ্ন, যেমন শেষের দিকে প্রশ্নগুলো দেখবে একটা নির্দিষ্ট জায়গায় উত্তর নেই, কিন্তু পুরো টেক্সট পোর্শন থেকে নিয়েই কিন্তু আমাদের উত্তরটা উপস্থাপন করতে হবে। 2025 সালের 10th ক্লাসের এক্সামে কিন্তু তোমরা এর মধ্যে থেকেই 5 নম্বরের প্রশ্ন অতি অবশ্যই পাবে।